আপনারা দেখছেন পিবিইউ নিউজ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। নমস্কার, আমি হাদিদা ইয়াসমিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুলজি, কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। আজকে যে টপিকটা নিয়ে এখানে আমরা আলোচনা করব বা যেটা আমি বলতে চলেছি সেটা হলো কোভিড-19 ডিজিজের ক্লিনিক্যাল অ্যাসপেক্টসগুলো নিয়ে আমরা একটু জানব। আমাকে এই লেকচারটা খুব সিম্পল ভাষায় বোঝাতে বলা হয়েছে, যেহেতু এটা একটা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমি চেষ্টা করব যতটা এটাকে আমি সহজ করে আপনাদের কাছে তুলে ধরতে পারি। আমি এখানে যে তথ্যগুলো বলবো কোনোটাই আমার নিজস্ব না, সবটাই আমি যতটা ইন্টারনেট থেকে বা রিসার্চ আর্টিকেল থেকে পড়ে জেনেছি সেটাকে আমি এখানে সামারাইজ করে আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি কোভিড-19 এক ধরনের SARS-CoV-2 একটি নভেল ভাইরাস। সে থেকে আমাদের এই রোগটা ছড়িয়েছে এবং এখন এটা একটা প্যান্ডেমিক কন্ডিশনে আছে। আমরা সবাই এতদিনে এটার সিমটমস কি হয় সেটা অনেকটাই আমরা এখন জেনেছি, তাই সেটা নিয়ে এখানে আলোচনা করব না। আমরা এখানে এই সেশনটাকে দুটো ছোট্ট ভাগে ভাগ করে নিতে পারবো। একটা ছোট্ট বেসিক জিনিস আমরা বুঝবো প্রথম পার্টটাতে, আর দ্বিতীয়টাতে আমরা একদম সঠিক ক্লিনিক্যালি অ্যাসপেক্টগুলো কোথায় আমাদের শরীরে এই ভাইরাসটি কোন সমস্যাটি করছে সেটা নিয়ে পরবর্তী ভাগটাতে আমরা আলোচনা করব। আমরা সবাই এটা ভালো মতোই জেনেছি যে এই ভাইরাসটা এক ধরনের করোনা ভাইরাস অ্যাকচুয়ালি আগে থেকেই আছে। এটার অনেকগুলো স্ট্রেনস আমরা জানি। সেই অনেক স্ট্রেনসের মধ্যে সবগুলো ইনফেকশিয়াস না, তিনটে এখন অবধি মূলত ইনফেকশিয়াস সার্স জানা গেছে। তা আমাদের মার্স-কভ আছে, সার্স-কভ, আর এখন যেটা নিয়ে আমরা সবাই ভীষণ চিন্তিত এবং সারা বিশ্বে এটা নিয়ে আমরা তোলপাড় দেখছি এবং বহু প্রাণ হারাচ্ছে, সেটা হলো SARS-CoV-2। এটা বাদুড় থেকে অরিজিন, এখন অবধি যা তথ্য জানা গেছে তাতে অরিজিনটা বাদুড়। সেখান থেকে হয়তো প্যাঙ্গোলিনে এসছে, এখানে অনেক ডিবেট আছে। বহু গ্রুপ বলে, কিছু এক্সপেরিমেন্টস হয়েছে যেখানে জানা গেছে আছে, কিন্তু এখনও এটা সঠিক হয়নি, হয়তো পরবর্তীকালে আমরা সেটা জানতে পারবো। তাহলে ধরে নিচ্ছি যে বাদুড় থেকে হয়তো প্যাঙ্গোলিন, সেখান থেকে মানুষ, আর এখন সেটা কিন্তু মানুষ থেকে মানুষ ট্রান্সমিট হচ্ছে। সো নাও ইট ইজ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। এই ছবিটা আমরা সবাই এখন খুব পরিচিত হয়ে গেছি। এটা সার্স, এই যে CoV-2 ভাইরাস, তার স্ট্রাকচার, এটা একটা ক্যাপসিড ভাইরাস এবং তার এই সারফেসে যে স্পাইকস, এটাকে আমরা স্পাইকস বলছি, এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন। সেই গ্লাইকোপ্রোটিন দিয়েই ভাইরাসটা কিন্তু আমাদের শরীরের কোষের সাথে বাইন্ড করে। এবার SARS-CoV-2 একটা রেসপিরেটরি ভাইরাস, উই অল নো দ্যাট, যে এয়ার ড্রপলেটস বা এরোজল কেউ হাঁচি দিলে বা সেভাবে এক অপর থেকে ট্রান্সমিট হতে পারে, বা কন্টামিনেটেড বস্তু ছুঁয়ে নিলে সেখান থেকে যদি আমি সেই হাতটা মুখে দিই বা নাকে দিই তাহলে আমি কন্টামিনেটেড হতে পারি। আর এই ভাইরাসটি যখন আমার শরীরে ঢোকে তখন আমার যদি এটা আমার কোষ হয়, তাহলে এই যে স্পাইক যেটা আমরা একটু আগে দেখলাম, এই স্পাইক আমাদের সেলের একটা সঠিক প্রোটিনের সাথে বাইন্ড করে, সেটার নাম হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2। এটা, এই যে প্রোটিনটা সাধারণত আমাদের ব্লাড প্রেশারটাকে রেগুলেট করতে সাহায্য করে। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটা প্রোটিন যেটার সাথে আমাদের ভাইরাসটা অ্যাটাচ করছে। আর আমাদের শরীরে এরকম বহু জায়গায় আমাদের এই ভাইরাস এই রিসেপ্টরটা আছে। তাহলে মোটামুটি
গোটা শরীরের মধ্যে কিন্তু ভাইরাসটা চাইলে ইনফেক্ট করতে পারে এবং সে বাইন্ড করতে পারে। দু একটা ছোটোখাটো জিনিস আমরা একটু জেনে নেব। আমরা অনেক সময় শুনছি একটা শব্দ সাইটোকাইন স্টর্ম। তাহলে এই যে কেন আমরা সাইটোকাইনটা জানবো এটাও বলি। ধরুন আজ আমি যখন আপনার সাথে কোনো কমিউনিকেশন করতে চাই, আমি কি করে করব? আইদার আমি আপনাকে কিছু শব্দ বলবো বা কিছু ইশারা করব। তাহলে শব্দের মাধ্যমে বা কোনো রকমের সিগন্যালিংয়ের মাধ্যমে আপনাকে আমি কমিউনিকেট করতে চাইছি যে আমি কি বলতে চাইছি। তাহলে আমাদের শরীরে যখন একটি কোষ আর অপর কোষকে কিছু জানাতে চায়, তখন তারা এক ধরনের প্রোটিন রিলিজ করে। আর এই সেলগুলো যদি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা রিলেটেড সেল থাকে, যদি WBC হোয়াইট ব্লাড সেল আমরা জানি, তারা আমাদের বডি ডিফেন্স মেকানিজমে রোল প্লে করে, তাহলে এই যে এই ধরনের প্রোটিন তারা কিন্তু সিক্রিট করে। তাহলে এইটাই হলো তাদের শব্দ। এর মাধ্যমে এই শব্দটি মানে এই প্রোটিনটি আরেকটি সেলের গায়ে যেয়ে যখন লাগে, এবং এটাকে আমরা বলছি রিসেপ্টর। ঠিক যেমন অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টরটি একটু আগে জানলাম, যার সাথে ভাইরাস জুড়ে ছিল। তাহলে প্রত্যেক সেলের গায়ে এই ধরনের এক এক রকমের হাত আছে। তাহলে এক এক শব্দের জন্য কিন্তু এক এক রকমের হাত। তাহলে একটি সেল সে কী ধরনের মেসেজ তাকে দিতে চাইছে তার উপরে নির্ভর করেই কিন্তু এই প্রোটিনটি সে সিক্রিট করবে, এবং সে যখন অপর সেলের গায়ে লাগবে তখন এই সেলটি জানতে পারবে আচ্ছা তাহলে আমাকে এখন এই কাজটি করতে হবে। তাহলে ধরুন এবার ধরুন বাইরে থেকে কোনো জীবাণু, শরীর কিন্তু জানে কোনটা তার নিজের না, সে জানে বাইরের জিনিস কোনটা ফরেন। তাহলে ওরকম কিছু আসলেই তাহলে আমরা কি করি, যখন আমাদের দেশে যুদ্ধ হয়, মানে বাইরে থেকে কেউ আসলে কি হয়, সৈন্যবাহিনী যায়। তাহলে একটি কোষ তাকে নিয়ে তাকে হ্যান্ডেল করতে পারবে না একাই, তাহলে তার অনেক সাহায্য দরকার। তাহলে সে কি করবে, সে আশেপাশে আরও অনেক রকমের সেলকে ডাকবে যারা সেই রিলেটেড ফাংশন করবে। তাহলে তখন কি হবে, এই সেলটি তখন সাইটোকাইন রিলিজ করবে, তাকে ডাকতে হবে। এবং এই সাইটোকাইনগুলো তখন ডিপেন্ড করবে সে কোন ধরনের যুদ্ধ এর আগেনস্টে করতে চাইছে, সেই ধরনের সৈন্যবাহিনী আলাদা আলাদা আরও আমাদের হোয়াইট ব্লাড সেল আছে, বহু টাইপস অফ হোয়াইট ব্লাড সেল আছে, তাদেরকে ডাকবে। তাহলে এই ধরনের একটা যুদ্ধস্থল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবার ধরে নিলাম আমরা আরেকটা জিনিস এখানে জানবো, সেটা হলো আমরা দেখছি যে সবার কিন্তু এই কোভিড-19 ভাইরাসটা কিন্তু সবাইকে, মানে SARS-CoV-2 ভাইরাস কিন্তু সবাইকে একই রকমভাবে কিন্তু এফেক্ট করছে না। বহুজনই কিন্তু আমরা সুস্থ থাকছি, বহুজনের সিমটমস দেখাচ্ছে না, কারো কম দেখাচ্ছে, সুস্থ হয়ে উঠছে, কিন্তু কিছু জন আমাদের কিছু প্রিয়জনের আমরা প্রাণ হারিয়ে ফেলছি। এটা কেন হচ্ছে? তাহলে আগে যে আমরা দেখলাম যে যখন কোনো বাইরের কিছু ঢোকে তখন এই যে এরকম একটা যুদ্ধস্থল তৈরি হয়। তাহলে ধরে নিন আমি যার আগে থেকে কোনো রোগ অলরেডি আছে, তাহলে আমাদের শরীর কিন্তু সেন্সিটাইজ, মানে আমি কিন্তু অ্যাক্টিভ হয়ে আছি, যে আমি একবার যুদ্ধ করে রেখেছি কিন্তু। তাহলে আমার অলরেডি একটা আগেকার সাইটোকাইনের এরকম একটা সিক্রিশন হয়ে আছে, এবং বহু ধরনের সৈন্যবাহিনী WBC আমাদের বহু রকমের সেল টাইপ ওই জায়গাটাতে আছে। মানে ধরুন লাংসে যখন আমার ভাইরাসটা ঢুকলো এবং আমার অলরেডি লাংসে ইনফেকশন আছে বা এই ধরনের সমস্যা আছে, তাহলে আমার এই ধরনের একটা সিনারিও আগে থেকে হয়ে আছে। এবার যখন SARS-CoV-2 ঢুকছে তখন কিন্তু আমি তার সঙ্গে লড়াই করার জন্য আরও সৈন্যবাহিনী ডাকছি, আরও সাইটোকাইন রিলিজ করছি। তাহলে যুদ্ধস্থলটা আরও বড় হয়ে গেছে, ভয়াবহ একটা যুদ্ধ কিন্তু হতে থাকছে। এইটা আমার শরীর কিন্তু নিতে পারছে না, কেন আমি অলরেডি ইমিউনো কম্প্রোমাইজড, আমি অলরেডি অসুস্থ আছি। তাহলে শরীর কিন্তু ভালো করতে চেয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে আমার নিজের সেলের প্রতি কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা সিনারিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, হওয়ার কথা ছিল এরকম কিন্তু হয়ে যাচ্ছে এরকম। তাহলে আমরা বুঝতে পারছি সিচুয়েশনটা কতটা জটিল,
কত রকমের মানে রিয়াকশন হয়ে যাচ্ছে, তাহলে আশেপাশে অনেক সেল কিন্তু এতে আমার ভালো সেলগুলোও মারা যাচ্ছে। তাহলে এই যে স্টর্ম, দিস ইজ ওভার রিয়াকশন অফ দ্য বডিজ ইমিউন সিস্টেম, যেটা শরীর নিতে পারছে না। আর এই স্টর্ম এই ধরনের যখন আমাদের লাংসে এই ধরনের ইনফ্লামেশনটা ভয়াবহ হচ্ছে, তখন ফাইব্রোসিসের মতো একটা কন্ডিশন হয়ে যাচ্ছে, লাংসটা আমার নিতে পারছে না। তাহলে ইনিশিয়াল ফেজে বডি যদি রিমুভ আমাদের ভাইরাসটা ক্লিয়ার করে দেয়, ইটস ফাইন। যদি না করতে পারে তাহলে এই ধরনের সাইটোকাইন স্টর্ম হচ্ছে। অ্যান্ড দ্যাট সাইটোকাইন স্টর্মস, the level of the release of the cytokine is far beyond যতটা হওয়ার কথা থেকে অনেক বেশি, প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। তার ফলে ব্লাড ভেসেল লিকেজ হচ্ছে, ব্লাড প্রেশার ড্রপ হচ্ছে, ক্লট তৈরি হচ্ছে, এবং ইট লিডস টু ক্যাটাস্ট্রফিক অর্গ্যান ফেলিয়ার। এতক্ষণ আমরা সাইটোকাইন স্টর্মটা কি জানলাম যে কেন এই SARS-CoV-2 ভাইরাস সবার ক্ষেত্রে একই রকমভাবে রেসপন্স দেখায় না। আমরা জানলাম যে কেন যাদের ইমিউনো কম্প্রোমাইজ, যাদের আগে থেকে রোগ আছে, সমস্যা আছে, তারা বেশি এটাতে এফেক্টেড হচ্ছে এবং বহুজন প্রাণও হারিয়ে ফেলছে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখন আমাদের টেকনোলজি অনেক উন্নত বলে আমরা এটা হয়তো আগে প্রিন্ট দেখতাম, এটা এক ধরনের 3D মডেল প্রিন্ট, এক ধরনের স্ক্যান, কম্পিউটারাইজ স্ক্যান। 59-year-old জর্জ, একজন ভদ্রলোক যিনি মারা গেছেন COVID-19 পেশেন্ট ইন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হসপিটালে, তার লাংসের যা 3D মডেলের স্ক্যান ছবি। এখানে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, বহু জায়গায় হলুদ রঙের এই প্যাচগুলো, এটাই কিন্তু এক্সটেন্সিভ ড্যামেজের জায়গাটা। মানে আমরা যে একটু আগে জানলাম যে সাইটোকাইন স্টর্ম হচ্ছে, বহু সেল মারা যাচ্ছে, পাস তৈরি হচ্ছে, ফ্লুইড প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, এই সবগুলো কিন্তু আমাদের এই ছোট ছোট অ্যালভেলিয়াই এগুলোর মধ্যে জমা পড়ে যাচ্ছে। তাহলে এগুলো ব্লকেজ হচ্ছে। তাহলে লাংস আমরা জানি যে এটাই কিন্তু আমাদের অক্সিজেন, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি আমাদের লাংসের জন্য। তাহলে লাংসের এই অ্যালভেলিয়ার রিজনগুলো যদি এভাবে ব্লক হয়ে যায়, তাহলে আমরা সবাই ভালো করেই বুঝতে পারছি যে আমাদের তাহলে অক্সিজেন কনজাম্পশনটা কতটা বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, সাপ্লাইটা ডিফিকাল্ট হয়ে যাবে। তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে এবং আমাদের এত রকম ভেন্টিলেশনের দরকার পড়ছে এবং বহুজন প্রাণ হারাচ্ছেন। আরেকটা নতুন জিনিস যেটা এখন সামনে আসছে, সেটা একটু পরে বলবো, প্রথমে এটা বলে নিই। তাহলে আমরা কি দেখলাম যে এই অক্সিজেন আপটেকটা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, যেহেতু ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, অক্সিজেন লেভেলটা লো হয়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে বহু ভাইটাল আর্টারিজগুলো আমাদের ব্লকেজ হয়ে যাচ্ছে, বহু জায়গায় ব্লাড ক্লট পাওয়া যাচ্ছে। আর এই কন্ডিশনটাকে বলা হচ্ছে পালমোনারি এম্বলিজম, and that is what has mostly killed the COVID-19 patient that has been reported. Now how the virus attacks the heart and the blood vessel is still a mystery. আমরা হয়তো পরে এটা আরো গবেষণা হলে সেটার সম্বন্ধে আরো বেশি তথ্য জানতে পারবো। এখন অবধি যতগুলো ক্লিনিক্যাল স্টাডি, মানে যতগুলো পেশেন্ট ওহানে বেশিরভাগ যারা মারা গেছেন, তাদের বহু রকম ডাক্তাররা স্টাডি করে রিসার্চে দেখেছেন যে কী কী ধরনের ক্লিনিক্যাল সিমটমসে মানুষ মারা যাচ্ছে। সেখানে প্রথমত দেখা যাচ্ছে হার্ট ড্যামেজটাও, আমরা শুধু একদিন জানতাম লাংস, তাহলে শুধু লাংস না, হার্টটাও প্রচুরভাবে এফেক্টেড হচ্ছে। আউট অফ 416 হসপিটালের পেশেন্টের মধ্যে 20% of the patient had a damage in their heart. About 44% of patient in 138 hospitalized patient had problem in their heartbeat. হঠাৎ করে অনেক সময় বেড়ে যাচ্ছে বা কখনো কমে যাচ্ছে। তাহলে এই যে এই রোগের কোনো একটা স্টেজে গবেষকরা মনে করছেন যে ভাইরাসটা কোনোরকমভাবে এই যে হরমোনাল ব্যালেন্সটাকে এফেক্ট করতে পারছে, যেই হরমোন ব্যালেন্সটা আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন করে সবসময়, সেই জায়গাটা কোথাও একটা তারা এফেক্ট করতে পারছে, কোনোরকমভাবে ক্ষতি করতে পারছে, যার ফলে ব্লাড প্রেশারটা রেগুলেটেড থাকছে না, ব্লাড ভেসেলটা কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, মানে যেই ব্লাড ভেসেলগুলো লাংসের দিকে যাচ্ছে, তার ফলে কিন্তু এই শ্বাসকষ্টটা হচ্ছে। এবং এটা দেখা গেছে যে মোরলেস 38% অফ দ্য পেশেন্ট, তাদের ক্ষেত্রে
অদ্ভুতভাবে ব্লাড ক্লট দেখা যাচ্ছে, অ্যাবনর্মাল ব্লাড ক্লট বহু জায়গায়, এবং বহু আর্টারিজ, ইভেন তারা ব্রেনের মধ্যেও আর্টারিজের মধ্যে তারা ব্লাড ক্লট দেখতে পাচ্ছে। এবং আমরা জানি যদি ব্রেনে আমরা কখনো ব্লাড ক্লট হয়, সেটা সাধারণত স্ট্রোক করে। তাহলে আমরা অনেক সময় শুনতে পাচ্ছি হঠাৎ মানুষটি ভালো ছিলেন কিন্তু হঠাৎ করে মারা গেল। ইউ নেভার নো, হয়তো দ্যাট ক্যান বি এ কজ অফ এ স্ট্রোক। তাহলে আমাদের এটা জানা ছিল না যে ব্লাড ক্লটটা একটা মেজর ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে পড়েছে কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে, যার জন্যে ব্রেন স্ট্রোকও হচ্ছে। এবং শুধু তাই না, ব্রেনটা এফেক্টেড হয়ে অনেক সময় মেনিনজাইটিস, এনসেফালাইটিস এইসব সিমটমসও কিন্তু কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে লাংস, হার্ট, ব্রেন, তাছাড়া কিডনি, more than 85 hospitalized patient, 27% of patient had a kidney failure, তাদের ক্ষেত্রে কিডনি ফেলিয়ার দেখা গেছে। তাদের কিডনি ড্যামেজ, 59% of patient তাদের কিন্তু কিডনি ড্যামেজ দেখা গেছে। এবং তাদের ইউরিনের মধ্যে ব্লাড প্রোটিন পাওয়া গেছে, দ্যাট সাজেস্ট দের ইজ এ কিডনি ড্যামেজ। তাহলে আমরা সাধারণত শুনছিলাম যে যাদের অ্যাজম্যাটিক পেশেন্ট যারা, তাদের এটা নিয়ে চিন্তা হওয়ার কথা, কিন্তু তার থেকে বেশি বোধহয় যাদের ভাস্কুলার রিলেটেড সিমটমস, মানে এই রিলেটেড কমপ্লিকেশনস আছে, ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন, স্ট্রেস, তাদের জন্য কিন্তু এটা বেশি দুশ্চিন্তাজনক। তাহলে যদি আমরা এখানে সামারাইজ করি, আর একটু ডিটেলে যাই, তাহলে আমাদের শরীরের মেজর এখন অবধি যা জানা গেছে, হয়তো পরে আরও অনেক বেশি আমরা তথ্য পাবো, 8টা এরিয়াস উইচ আর ভেরি মাচ অ্যাফেক্টেড উইথ কোভিড-19। তাহলে শুধুমাত্র লাংস না, প্রথমত লাংস, যেখানে প্রচুর পরিমাণে ইনফ্লামেশন হচ্ছে, অ্যালভিওলাসগুলো ইনফ্লামেশন হচ্ছে, ওয়ালগুলো ব্রেকডাউন করছে, অক্সিজেন আপটেক কমে যাচ্ছে, এবং পেশেন্ট ইজ ফাইন্ডিং ভেরি ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাসকষ্ট প্রচুর হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের লিভার, সেটাও প্রচুর এফেক্টেড পাওয়া যাচ্ছে পেশেন্টের মধ্যে। তাদের এনজাইম লেভেলটা লিভারের অনেক বেশি ডিফারেন্ট পাওয়া যাচ্ছে ইন কম্পেয়ার টু দ্য আদার পেশেন্ট। কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে লিভারটাও কিন্তু ড্যামেজ কন্ডিশনে পাওয়া যাচ্ছে। সেই জন্যেই কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিছু রকমের এই ভাইরাল ড্রাগ দেওয়ার ফলে আরও বেশি ড্যামেজ ঘটছে। তার সাথে কিডনিটাও ড্যামেজ হচ্ছে, তার ফলে ব্লাড প্রেশারটা কিন্তু এফেক্টেড হচ্ছে, দ্যাট ইজ অলসো সিরিয়াস কনসার্ন। এই ভাইরাসটি যা আগেও আমরা বলেছি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাহলে শরীরে বহু এরকম আমাদের অর্গান আছে যেখানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টরের সংখ্যাটা অনেক বেশি, যেমন লাংসে বেশি, সেজন্য বেশি অ্যাফেক্টেড, হার্টে বেশি হচ্ছে, লিভার, কিডনি, ঠিক এরকম আমাদের ইন্টেস্টিনেও প্রচুর পরিমাণে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর আছে, যাকে এখানে ভাইরাসটা বাইন্ড করতে পারে। সেই জন্য বহু পেশেন্টে কিন্তু ডায়রিয়ার মতো সিমটমস দেখা গেছে। এবং এই ভাইরাসটা কিন্তু এটাও গবেষকরা বলেছেন যে থ্রু ফিক্যাল মেটেরিয়াল, মানে মলের থ্রুতেও কিন্তু এটা বাইরে ডিসচার্জ হচ্ছে। তারপরে আমরা দেখলাম ব্রেন স্ট্রোক, যেটা আগে জানা ছিল না। তাহলে ব্রেন স্ট্রোক, সিজার্স, মেন্টাল কনফিউশন, ব্রেন ইনফ্লামেশন সবগুলোই কিন্তু এই কোভিড-19 ভাইরাসটা ইনডিউস করছে। ইট ইজ অলসো এফেক্টিং আওয়ার আইজ, কনজাংটিভাইটিস, ইনফ্লামেশন হচ্ছে আইলিডে প্রচুর পরিমাণে। বহু পেশেন্ট এমন দেখা গেছে তারা তাদের দে আর লুজিং দ্য সেন্স অফ স্মেল, গন্ধ শোকার ক্ষমতা তারা হারিয়ে ফেলছেন, তফাৎ বুঝতে পারছেন না। তার মানে নোজের নার্ভ এন্ডিংসগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু এই যে সেন্সারি ইম্পালসটা পাচ্ছে না। এবং ভেরি ইম্পর্টেন্টলি এই যে ব্লাড ক্লট, দ্যাট ইজ এ ভেরি সিরিয়াস কনসার্ন। কেন আমাদের এই ব্লাড ক্লট যদি আমাদের হার্ট বা ব্রেন এগুলোতে হয়, তাহলে আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তাহলে কোভিড-19 ভাইরাসটা শুধুমাত্র আমাদের লাংসকে অ্যাফেক্ট করে না, আমাদের লাংস, লিভার, কিডনি, ইন্টেস্টিন, ব্রেন, আইজ, নোজ, হার্ট, ব্লাড ভেসেল, practically everything it is affecting our blood.
তাহলে এখনও যদি আমরা সচেতন না হয়ে থাকি, আমরা কিন্তু এখনও হইনি, আমরা কিন্তু এখনও এর সিরিয়াসনেসটা বুঝতে পারছি না, কেন আমরা এখনও নিয়ম মেনে চলছি না। তাই আমরা এখনো যেন সাবধান হয়ে যাই। দিস ইজ আ ভেরি ডেলিটেরিয়াস ভাইরাস। যত দিন যাচ্ছে তত নতুন তথ্য জানতে পাচ্ছি, তত নতুন ঘটনা জানতে পাচ্ছি। তাই আপনারা সচেতন হবেন। যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজেস আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, তারা সবাই সচেতন থাকবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন, যা সরকার থেকে নির্দেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে সেটা মেনে চলবেন। এবং যেহেতু এটা অনেক বেশি কন্টাজিয়াস, দেখুন আপনার যদি ইনফেক্টেড হন, আপনি সব জায়গাকে ইনফেক্ট করছেন। সেই জন্য কিন্তু বারবার হাত ধুতে বলা হচ্ছে, মুখ ঢেকে রাখতে বলা হচ্ছে, মাস্ক পরতে বলা হচ্ছে। দয়া করে সেটা মেনে চলবেন। আর নিজেকে আপডেট রাখবেন, রিউমার ছড়াবেন না, অহেতুক প্যানিক হবেন না। সব সময় অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশনটা কালেক্ট করবেন, সেটাও খুব জরুরি। আর সেফ থাকবেন, সচেতন থাকবেন, এক অপরকে সাহায্য করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন এবং পার্সোনাল হাইজিন মেনে চলবেন। ধন্যবাদ। আর আরেকটাও বলতে চাই, যদি আপনারা আরও কিছু জানতে চান এই বিষয়ে, যদি মনে করেন যে আরও কিছু আপনাদের প্রশ্ন আছে বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আমি চর্চা করি, এটা যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, আপনারা আমাদের এই চ্যানেলে মেসেজ পাঠাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।